শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে ব্যস্ততম সকালটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে কিন্তু অনেক কাজ আছে, অনেক দিন পর আজকে আমি যাব বাজারে। মানে আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে, আজকে প্রায় কিন্তু হয়ে গেছে এক সপ্তাহের ওপরে। তারপরে আর বাজার আমি যাইনি, আর মোটামুটি বাজার যাইনি, মানে মেয়ে এসেছিলো প্রথম 1 মাস, তখন আমি বাজারে গিয়েছিলাম। তারপরে মানে মেয়ের আসার ঠিক 1 মাসের পরে পরে তোর বাবা এসছে, তারপর থেকে কিন্তু আর বাজারে আমি এখনও যাইনি। আর এবার মানে খুবই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে কী বলতো সকালবেলা আর একদিনও তোমাদের সাথে কিন্তু শেয়ারও করিনি আমি যে আমার হাজব্যান্ডের সঙ্গে বাজারে গিয়েছি। আসলে আমি যাইনি। তো যাই হোক, আজ বাজারে যাব, তোমাদেরকে সাথে নেব সকালবেলা। তার আগে আমি অনেক কাজ গুছিয়ে রাখবো, সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে আজকে অনেকটা সকাল সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। আর বন্ধুরা, আমি যে ওয়ান পিসটা পরেছি, এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু আমায় জানাওনি, তোমরা একবার আমাকে জানিও। এই কাপড়টা না একটু খসখসে আছে, তবে ধুয়ে দিয়েছিলাম তো, ধোয়াতে একটু খসখস ভাবটা কিন্তু মানে কমে গেছে। হয়তো আরও কয়েকবার ওয়াশ করলে কাপড়টা আস্তে একটু নরম হয়ে যাবে। যাই হোক, এখন তো খুব বেশি গরম নেই, তো সেই জন্য কিন্তু পরছি। মানে গরম তো আছেই, কিন্তু তবুও কী বলতো ফ্যানের নিচে বসলে পরে কিন্তু আরামই লাগে, তাই না বন্ধুরা? সেদিন তৃষ্ণা আমার কাছে জানতে চেয়েছিল যে আমি যে আমার এঁঠো বাসনগুলো একটা দেখবে, বা রান্নার পরে যে বাসনগুলো আমি একটা টাবের মধ্যে রেখে দিই, তো ওই টাবটা আমি নিচে নিয়ে যাই মাজার জন্য। মানে হেনা আসে মাজতে, তো ওটাকে আমি নিয়ে যাই কিনা নিচে। তো আমি বলি যে হ্যাঁ, ওটা আমি নিচেই নিয়ে যাই। টাবের মধ্যে আমি বাসন মানে রান্নার পরে কড়াই বা এঁঠো বাসন যাই হোক না কেন, সেগুলো সমস্ত ওই টাবটার মধ্যে ভরে আমি কিন্তু আমার বাথরুমের এক সাইডে আমি রেখে দিই। তো আমি সেটাকে কি করি, তারপরে যখন হেনা আসে তার আগে গিয়ে একদম পুরো পেছনে নিয়ে যাই, আর ওর মধ্যে এঁঠো কাটা থাকলে সেগুলো ফেলে দিই। আর হেনা যখন আবার মেজে ধুয়ে ঘরে রেখে যায় নিচতলাতে, তো আমি সেটাকে কিন্তু আবার আমি ওপরে নিয়ে আসি। আমি হেনাকে দিয়ে নিচে নামা করাইও না, আবার আমি হেনাকে দিয়ে কিন্তু ওপরে তোলাইও না, কারণ হেনার একটু সমস্যা আছে পায়ে। সেজন্য আমি ওকে সিঁড়ি দিয়ে নামতে বা উঠতে, আমার এখান দিয়ে তো উঠতে নামতে হয়, তো আমি মানে আমি ওকে দিই না, সেটা একটা বিপদ যদি হয়ে যায়। আর আমার হাজব্যান্ড যখন বাড়ি আসে তখন আমার যেন বিপদ না হয়, তার জন্য সেই কিন্তু বেশিরভাগ দিনই ওই বাথরুম থেকে সেই এঁঠো বাসনের যে টাবটা ও কিন্তু নিচে নিয়ে যায়, ও নিচে নিয়ে রেখে দেয়। তো এটা করতেই হয়, যেহেতু ওপরে থাকি। আর আমি ওপরে বাথরুমে কিন্তু একদমই যে বাসন মাজা ধোয়া এই ব্যবস্থা আমি রাখিই নি, কারণ বাসন মাজার পরে সেখানে কিন্তু খুব নোংরা হয়, সেটাকে পরিষ্কার করতে হয়। আর যেহেতু নিচে আমার ব্যবস্থা আছে, তো সেই কারণে। আর যারা ফ্ল্যাটে থাকো তাদের তো ব্যবস্থা থাকে না, তারা কিভাবে করো, একটু কিন্তু অসুবিধেই হয়, তাই না? ফ্ল্যাটের লোকদের খুব অসুবিধে। তো যাই হোক, কিছু করার নেই। মানে তারা তো হয়তো ঘন ঘন পরিষ্কার করে বাথরুম, আর নাহলে বেলকনি বড় থাকলে তার সাইডে হয়তো কোনো একটা ব্যবস্থা তারা করে নেয়। আর এই ঘরটাও তো পরিষ্কার করে দিলাম, মা কিন্তু নিচে, আমি আওয়াজ পাচ্ছি উপর থেকে ঘন্টার আওয়াজ। আর মা কাল কিন্তু একাদশী করেছে, জানো তো? তো একাদশী করলে তারপর দিন সকালবেলা, মানে আজ তো দ্বাদশী, তো দ্বাদশীর সকালে কিন্তু মা হচ্ছে ওই ভাত খায়। আর আজকে অনেক সকাল সকাল ছিল নাকি সেই পারণ। তোমরা কি জানো যে একাদশীর পারণ করলে মানে একটা পঞ্জিকাতে টাইম দেওয়া থাকে, তো সেই টাইম অনুযায়ী করতে হয়। সেটা হচ্ছে 6টা কতর মধ্যে আজকে নাকি ছিল, মানে 6টা বাজার আগে আগেই ওটা শেষ করতে হবে। তো কিছু মুখে দিতেই হবে। তো মা কী করেছে, মা মানে অত সকাল সকাল তো আর কোনো খাবার অন্য কিছু খাওয়া যায় না। আমি কিন্তু তখন মনে হয় শুয়েছিলাম নাকি ঘরের ভেতরেই ছিলাম, মা এসে চা বানিয়ে খেয়ে তারপরে চলে গেছে। মানে পুজো টুজো দিয়ে নিয়েছে সকালে, তারপরে বললো যে আমি চা খেয়েছি, খেয়ে তারপর আবার নিচে গিয়েছি। কারণ হচ্ছে ওই নিয়ম রক্ষায় কিছু মুখে দিতে হয়, তো সেটা মা করে গেছে। আর আমি টেরও পাইনি যে মা ওপরে এসেছিলো। মা বললো তোর দরজাটা একটুখানি আমি ঠেলা দিয়েছি, দেখলাম ভেতর থেকে বন্ধ। আর আমি কিন্তু ভেতরের দরজা সব সময় বন্ধ করে ঘুমাই। তোমরাও কিন্তু ভেতরের দরজা সব সময়, মানে বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘুমোবে, কারণ তোমাদেরকে অনেক দিন আগে আমি একটা শেয়ার করেছিলাম যে রাতের বেলা জানো তো চোর ঢুকেছিল আমার এক বান্ধবীর বাড়িতে।
ওদের যে ভেতরের ঘরে আলমারি থাকে মানে বেডরুমে, সেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেনি, এমনি ঠেলে রাখতো। তো হঠাৎ করে মাঝরাতে এরকম আলমারি খুলেছে, তো সেই আলমারির খোলার আওয়াজে ওদের মানে ঘুম ভেঙে গেছে। অন্ধকারের মধ্যে দেখছে ওদের আলমারি কে খুলছে, আর মানে ও তো চেঁচিয়ে উঠেছে, ওদের কি একটা স্প্রে করে দিয়েছে। স্প্রে করাতে ওরা সবাই আবার বেহুশ হয়ে গেছে। তো আলমারি খুলে ওদের জিনিসপত্র সমস্ত নিয়ে গেছে। তো পরদিন অনেক বেলাতে ওদের যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে উঠে তখন তারপরে দেখতে পেয়েছে ওরকম দুর্ঘটনা ঘটে গেছে। আর আশেপাশের লোক কেউ টের পায়নি, কারণ ওদের স্প্রে করে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলো। যদি ভেতর থেকে বন্ধ করা থাকতো দরজাটা, তাহলে অন্তত যে মানে চোরটা যদি ডাইনিং স্পেসে কোথাও ঢুকেও পড়তো, তাহলে কিন্তু বেডরুমে ঢুকতে পারতো না, আর দামি যে জিনিসগুলো সেগুলো কিন্তু ওরা চুরিও করতে পারতো না। তাই আমি না ওইটা শোনার পর থেকে কিন্তু সব সময় ভেতরের দরজা বন্ধ করে ঘুমাই। তো তোমরাও বন্ধুরা ঘুমাবে কিন্তু অবশ্যই, যে যার ঘরে ঘুমোবে সেই ঘরের ভেতর থেকে কিন্তু ছিটকিনি বা ডাসা যাই হোক আটকে দেবে। আর খুব হাওয়া দিচ্ছে বন্ধুরা ছাদের মধ্যে সকাল সকাল, তবে একবার মেঘলা হচ্ছে, একবার কিন্তু রোদ উঠছে। আমার হাতে একটা বারমুডা প্যান্ট, কিন্তু তোমাদেরকে বলি আমি কিন্তু এই বারমুডা প্যান্টটা পরি। তোমরা হয়তো অনেকেই আমাকে সায়া পরতে দেখো না, আমি কিন্তু ভেতরে হাফ প্যান্ট পরি, জানো তো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো একটা গোপন কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো বন্ধুরা, এই ছবিটা পেয়েছি অনেক দিন আগের, যখন আমার বিড়াল ছিল আর আমার ওপরে টিনের শেড দেওয়া ছিল না। তো কেমন ছিল আমার ছাদটা দেখতে, তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এই যে আমার সোনাই, এ ছিল আমার একদম প্রাণ। দেখেছো, আমি ছাদে আসলে এই চেয়ারটা রাখা থাকতো, আমাকে বসতে দিত না, ও নিজে বসবে এই চেয়ারটার উপরে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার বিড়ালটাকে দেখাবো, আর আমার ছাদটা কেমন ন্যাংটা ন্যাংটা লাগছে না দেখতে, ওপরে কিছু নেই। আর ছবিটাকে তো আমি লম্বা করে তুলেছিলাম, তো সেই কারণে দেখো ছবিগুলো একটু মানে বড় করাতে হেজি হয়ে গেছে। তো এই দেখো যে সব সময় কোনো মাটিতে বসতে পছন্দ করতো না, কোনো কিছুর ওপরেও থাকবে। আর এটা কিন্তু ওপরে ডাইনিং টেবিলের ওপরে উঠে বসেছে যেখানে খাই। তো কেমন লাগলো বন্ধুরা আমার ওই সোনা পাখিটাকে? সোনা পাখিটা আজ প্রায় কিন্তু 2.5 বছর মতন হয়ে গেছে, আমার কাছে আর নেই। এই সোনা পাখিটার জ্বর হয়েছিল, জানো তো, জ্বর হয়ে মানে প্রায় 5-6 দিন ওর জ্বর ছিল। এর আগেও অনেকবার জ্বর হয় বিড়ালদের, মানে পশুদের তো হয়, যারা পশু মানে পালো তারা জানো যে ওদের সিমটম কী কী হয়। তো ওকে আমি ডক্টর দেখিয়েছি, মেডিসিন দিয়েছে, অনেক রকম মেডিসিন দেওয়া হয়েছিল ওর, আর ওর জ্বরটা না কিছুতেই নামছিলই না। আর চলো বন্ধুরা আমি বাজারে যাই আর তোমাদেরকে সাথে নিয়ে যাই, আর একটু বলিও। আর ওষুধ তো খাওয়াচ্ছিলাম, আমি 3-4বার করে ওকে মেডিসিন দিতে হচ্ছিল। আর কি হয়েছিল বলো তো, আমার বিড়ালটার সমস্যা, ওর জ্বরটা নামছে আবার জ্বরটা আসছে, মানে গাটা গরম হয়ে, আর ওর জ্বর আসছে না, ওরা প্রচণ্ড কিন্তু বসে বসে ঝিমোবে। আর কোনো খাবার মানে জল পর্যন্ত খাচ্ছিল না। তো ডক্টর বলেছিল ওর শরীর তো ডিহাইড্রেট হয়ে যাবে যদি জল না খায়, তো ওকে জল খাওয়াতে হবে। আমি তো কোলে করে চেপে অনেক কষ্ট ওকে আমি জল খাওয়াতাম। আর জল তো খেতে চায় না, আর বিড়ালদেরকে জানোই ওরা একদমই জল পছন্দ করে না। আর হচ্ছে কি বলো তো, ওকে বলেছে জোর করে খাবার কিছু খাওয়াতেই হবে। তো আমি কি করতাম, ও খেতে ভালোবাসতো চিকেন, মানে বয়েল চিকেন। তো চিকেনটাকে এনে মানে সলিড যে চিকেন তাকে করতাম হচ্ছে বয়েল করে, ওকে ভীষণ ভালোবাসতো। আর জল খেতে চাইতো না বললে ওই যে বয়েল জলটা আছে না, সেই জলটা আমি ওকে খাওয়াতাম। আর যখন ওরকম শরীর খারাপ হলো, ও কিছুতেই কিন্তু ওই জলটাও ও খাচ্ছিল না। আর জোর করে যে চিকেনটা ওকে খাওয়াবো, মানে চিকেন খেলেই ও মুখ থেকে বারবারই ফেলে দিচ্ছিল। মানে ও প্রায় 4-5 দিন না খাওয়া ছিল, শুধু স্যালাইন দেওয়া হয়েছিল, ওদেরও স্যালাইন পাওয়া যায়, তো সেই স্যালাইন জলই আমি ওকে সিরিঞ্জে করে জোর করে করে মানে সারা দিনে হয়তো ও 3 থেকে 4 সিরিঞ্জ হচ্ছে ও জল খেত। তো ওটা খেলে কি হবে, ওর তো শরীর থেকে সেটা আবার বেরিয়েও যেত। আর বন্ধুরা দেখো আমি বাজার থেকে চলেও এসেছি, এখন কিন্তু আগে খাবো তারপরে করব। আর কিন্তু চলছে না, অনেকটা বেলা হয়ে গেছে। চলো কি খাচ্ছি বন্ধুরা তোমাদের দেখাই। বললাম তো আজকে দ্বাদশী, মায়ের তো, মা সকালবেলা ভাত খাবে আর মাও ভাত খাবে, মানে আমিও কিন্তু ভাত খাবো। এখানে দেখো নিয়েছি বেগুন, পটল আর হচ্ছে কাঁকরোল, এটাকে ভাজা করব। আর এই দেখো সাইডে আমি ভাতও বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, ওই যে মাছ এনেছি, হেনাও নিচে আছে। মা বললো যে মানে মায়ের কাছে আমি রেখে আসলাম, ওই জলে পেছনে ধুয়ে নেবে
হেনা আর মা দুজনা মিলে ওখানে করবে, আর আমি চলে আসলাম ওপরে। আমি বললাম ঠিক আছে, তোমার ভাত আমি বসিয়ে বাদ বাকি মানে সকালবেলা তো ভাজা পুরি দিয়েই খাওয়া হবে, তো বাস সেটা আমি মানে আয়োজনটা আমি করি, তুমি আসো আস্তে ধীরে করে। আর মা একটুখানি মানে আমার মতো না, মা কিন্তু একটু ছুচিপাই টাইপের আছে, মানে একটু বাতিকগ্রস্ত যাকে বলে। তো যা করে করুক, আমি বললাম ঠিক আছে আমি তোমার জন্য করছি, মানে হেনা গেলেই মা উপরে চলে আসবে। আর বন্ধুরা, তোমাদের কাদের কাদের মায়েরা আমার মায়ের মতন? আমার মা কিন্তু একটু নিজে কিন্তু বিশ্বাস করবে না যে নিজে হচ্ছে একটুখানি বাতিকগ্রস্ত। এরা কিন্তু অন্যকে বলবে আর নিজে বলবে কোথায় আমি করি, কোথায়, না তো না তো। আর এই দেখো ভাজাভুজি করে নিয়েছি, তোমাদেরকে দেখাবো খেতে মানে কি কি আর করলাম সেটা দেখাতে মানে মনে নেই, এত গরম লেগেছিলো, এত খিদে লেগেছিলো, খেয়ে নিয়েছি। আর সজনে শাক পেয়েছি আজকে, তো দেখো নিয়ে চলে এসেছি এই সবজি, আর দেখাতে পারছি না। আর একটা বিশাল বড় গোদা এনেছি মোচা, মাত্র 10 টাকায়, জানো তো। আর এটা দেখেছো কী মাছ, সামুদ্রিক 2-4টে মাছ। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এ হচ্ছে সোনা করকে মাছ, আর এ হচ্ছে সিলভার কাপ মাছ। তোমাদের দেখালাম না বড় বড় সিলভার কাপ, তো অনেক দিন পর আনলাম এই মাছটা। মানা সেই সিলভার কাপ মাছ আমার মনে আছে, আমরা যখন বিয়ের আগে বা ছোটোবেলাতে আমার মা কলা পাতার মধ্যে মেখে মানে সমস্ত আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত দিয়ে দিয়ে দিত পাতার মধ্যে, তো ওটা খেতে দারুণ লাগতো। তো মনে মনে ভেবে গেছিলাম যে সিলভার কাপ যদি একটু ছোটো পাই তাহলে নেব, কিন্তু পাইনি। আর দেখো বন্ধুরা কী হয়েছে আমার বেশ কয়েকদিন ধরে, জানো তো, এই যে জলটা আমি খেতে যাচ্ছি না, কেন আমার এরকম হচ্ছে কি যেন, হঠাৎ করে কিন্তু আমার বুকের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে, মানে গলার মধ্যে, বুকের মধ্যে। তো একটু আমি বসে নিয়ে তারপরে খাচ্ছি, খুব হুটোপাটা কিন্তু একদমই করছি না, কিন্তু খেয়াল করলাম এই 1 সপ্তাহের মধ্যে 2 দিন আমার এরকম হয়ে গেল। একটু বসে আমি রেস্ট নিলাম, তারপর দেখো এসে সবজিগুলোকে ভাবলাম যে না বেলা থাকতে থাকতেই করে নিই। আর মা কিন্তু চটপট রান্নাও করে ফেলেছে, জানো তো। আর তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি, এত চটপট করেছে। তো পরে দেখাচ্ছি কী রান্না করেছে। আর 4টে সজনে ডাঁটা কিনেছি 20 টাকা দিয়ে, 5 টাকা পিস, জানো তো। মানে ওইভাবে তো না, বলেছিল 12 টাকা শ, তারপরে আমি বললাম 10 টাকা শ দেবো, 200 গ্রামই দেন। তারপরে 200 গ্রাম নিয়েছি, 4টে হয়েছে। আমাদের মামের আরামসে হয়ে যাবে না, ওর মধ্যে একটা আলু দেওয়া হবে আর সর্ষে পোস্ত দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর কাঁচকলা নিয়ে এসছে কেন জানো বন্ধুরা, আমার তো পেটটা কী যেন কী হয়েছে, আমার মনে হয় না শরীরটা খারাপই হবে, জানো তো। মানে কিছু খারাপ ইঙ্গিত দেয় না শরীর খারাপের আগে, ওই যে জল খেতে গেলে আটকে যাচ্ছে, তারপরে পেটটাও তোমাদের বলেছি বেশ একটু গড়বড় গড়বড় করছে কয়েকদিন ধরে। রিচ তো কোনো কিছু খাচ্ছি না, তারপরেও ওরকম হচ্ছে, বুঝতে পারছি না এই সমস্ত কিসের যে ইঙ্গিত কে জানে। তো যাই হোক, সেই জন্য কাঁচকলা নিয়ে এসেছি, কাঁচকলা দিয়ে মাছ খেতে বেশ ভালোই লাগে, জ্যান্ত মাছের ঝোল। দেখি আজকে মা কী রান্না করেছে, আমি দেখিও নি, মা বললো রান্না হয়ে গেছে। আমি নিচে চলে গেলাম, তুই এবার গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু রাখ, আর হচ্ছে মানে পুজোটা আবার দুপুরবেলা দেবো, দিয়ে তারপরে আমি আসবো ওপরে, আর তুই স্নান করে নিবি আমাকে বলে গেছে কিন্তু। আমি বললাম ঠিক আছে আমি সমস্ত করে নেব, তার আগে এই কাজটা করে দিই, দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করা হবে তারপরে মানে যখন আমি একটু রেস্ট নিয়ে উঠবো ততক্ষণ এইগুলো কিন্তু শুকিয়ে যাবে, তারপরে আমি আবার ফ্রিজে তুলে রাখবো। আর কালকে আমি পুজোর ব্লগটা ছাড়লাম, তোমরা একদমই কেউ দেখো না। অনেকেই বলো ভালো লাগে তোমার পুজোর ব্লগ দেখতে, কিন্তু দেখো কি না আমি জানি না, কয়েকজনা ছাড়া কিন্তু কিন্তু তোমরা কেউ দেখো না, মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। আর সুপ্রিয়া আমাকে বলেছে যে খুব সুন্দর হয়েছে, এত কিছু কি করে জানো তুমি। আমি এগুলো আসলে জানি কী করে, তোমাদের সাথে এর আগে আমি বলেছি, আমার মায়ের বাপের বাড়ি কিন্তু পূজা অর্চনা এই সমস্ত কিছু নিয়েই থাকতো। আর আমার বাবার বাবা ছিল কিন্তু পুরোহিত মশাই, মানে পুজো করতো। তো সেই জন্যই আমি সেখান থেকেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো শিখেছি, মানে আমার রক্তে আছে এটা, তো সেই কারণে আমার ওখান থেকে শেখা। আর তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করি। আর আমাকে চৈতালি বলেছে আমার পৈতে কোথায়, আমার তো পৈতে নেই, আমি পৈতে ছাড়াই পুরোহিত। আর ও আমাকে বলেছে যে খুব ভালো লাগলো তোমার পুজোর এইগুলো দেখে। তো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর আমাকে কিন্তু শ্রাবণীও বলেছে ও আমার পুজো দেখে পুজো করে, মধুমিতা বলেছে আমার পুজো দেখে পুজো করে, মুন বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, ওইভাবে ও পুজো মানে নিয়মগুলো করবে। তোমরা ওই নিয়মগুলো কিন্তু করো বন্ধুরা, দেখবে সত্যি উপকার তোমরা পাবে, মন থেকে ভক্তি করে করবে। ওই করতে হয় করলে কিন্তু হবে না, আর আবার একদিন করলেও হয় না, এটাকে কিন্তু মানে যতগুলো পুজো অনুষ্ঠান পূর্ণিমা আসবে সেগুলো তো সমস্ত মন দিয়ে করার
মানে একদম বলে না যে মন একাগ্রতা রেখে ভক্তিভরে করবে, দেখবে উপকার পাবেই পাবে। আর এই দেখো কতগুলো লঙ্কা এনেছি বলো তো, আজকে এনেছি 250 লঙ্কা 20 টাকা দিয়ে, আর বাড়িতে রেখেছিলাম 100 লঙ্কা বললো 12 টাকা, মানে বাড়িতে তো দাম বেশি হয় না। তো যাই হোক আজকে নিয়ে এসছে 250 কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু বেশি থাকলে সুবিধে হয়। আর একটু দেখো কাঁচা আর পাকা দুটো লঙ্কাই কিন্তু মেশানো আছে। তো আমি লঙ্কাকেও এইভাবে ধুয়ে রাখি, লঙ্কা বেশিক্ষণ কিন্তু আমি ভিজিয়ে রাখি না, তাহলে লঙ্কার ভিটামিন সি কিন্তু চলে যাবে। আর কোনো সবজি বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, উপরে নোংরাটা উঠে গেলেই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবে তোমরা সবাই। আর সঞ্চিতা বলছিল আমাকে যে সোনামা তুমি অনেক দিন আমার নামটা নাও না। তো সঞ্চিতা, আমি কিন্তু তোমার নাম এর আগেও কয়েকদিন নিয়েছি, তুমি হয়তো সেই ব্লগটা দেখোনি। আমি সোনামার নাম কিন্তু মাঝে মাঝেই বলি, তো তোমরা সবাই জানো, মানে অন্যান্য বন্ধুরা, যে আমি কিন্তু সঞ্চিতার নাম কতবার বলি। তো যাই হোক সোনামা, তুমি আমার ব্লগ দেখো। সোনামা ভীষণ ব্যস্ত, ওর বেশি বয়স না, অথচ কিন্তু ওকে সংসারে প্রচুর কাজ করতে হয়। ওর হাজব্যান্ড আর ওর ছোট্ট পুচকু সোনা একটা মিষ্টি মেয়ে থাকে ওর একসাথে, ওরা কিন্তু ফ্ল্যাটে থাকে। তো আমাকে সঞ্চিতা বলছিল, তার সাথে সাথে অনেকেই তোমরা বলেছো যে ফ্ল্যাট ভালো লাগে না। একদমই সত্যি কথা, ফ্ল্যাট ভালো লাগে না, বাড়ি বাড়িই হয়, বাড়ির মতন যেন আর কিচ্ছুতে শান্তি লাগে না। এই দেখো সোনাগড়কে মাছটা মা বানিয়েছে, আর এটা কি বলো তো, সজনে শাক ভাজা ভাজা মতন করেছে। আর এই দেখো পাতায় মোড়া কি আছে বলো তো, ওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর পটল ভাজা, কাঁকরোল ভাজা সকালের, একটু আলু সেদ্ধ আর মাছ ভাজা। এই দেখো, দেখেছো কুমড়ো পাতার মধ্যে পাতুরির মতন টাইপের মা করেছে। তবে আমি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর আর মনে হয় একটুখানি জিরের গুঁড়ো দিয়ে মেখে কীভাবে দিয়ে পাতার মধ্যে সেঁকে সেঁকে করেছে। তো দারুণ হয়েছে বন্ধুরা খেতে কিন্তু এটা। যাই হোক বন্ধুরা, খুব কাজ করলাম, হাঁপিয়ে গেছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।